আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা চলে এসেছি আমাদের ইংলিশ টেক্সট বুকের আরেকটি বিশ্লেষণধর্মী ক্লাসে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইউনিট ইউথফুল অ্যাচিভারের ব্রজেন দাসের যে লেসনটা আছে সেটা পড়ছিলাম এবং পার্ট 1 আমরা শেষ করেছি। আমরা পার্ট 2 শুরু করব। আমরা পার্ট 1-এ ব্রজেন দাসের প্রায় অর্ধেক শেষ করেছি। যেহেতু এটা একটা বড় প্যাসেজ, আমরা আজকে সেকেন্ড পার্টটা শেষ করব। আসো তাহলে আমরা শুরু করি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো কি আছে। সিসিক, আমরা সিসিকের আগ পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। সো সি সিকনেস অথবা সিসিক মানে হলো সমুদ্রে অসুস্থতা। সো এখানে আই আই মানে হচ্ছে ব্রোজেন্দা, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আই গেট, এটা হচ্ছে ভার্ব। এখানে আমি হই, এখানে গেট মানে পাওয়া না, আই গেট আমি হই বা আমি অনুভব করি। সিসিক সমুদ্রে অসুস্থতা, তার মানে হচ্ছে সেখানে তার মানে কন্ডিশনটা বোঝাচ্ছে, যেমন আই গেট ইল, দ্যাট মিনস হচ্ছে এখানে অসুস্থতা বোঝাচ্ছে। এখানে সিসিক মানে সমুদ্রে অসুস্থতা বোঝাচ্ছে। এবার দেখো ইন দ্য ফেরি, ইন প্রেপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, ফেরি হচ্ছে কি নাউন। তো খেয়াল করে দেখি আমরা, এখানে বলেছে আই গেট সিসিক, তার মানে আমি ও সমুদ্রস্থতা অনুভব করি বা হই। এরপরে বলেছে ইন দ্য ফেরি, ফেরিতে, অ্যান্ড অলসো এবং একইভাবে ডিউরিং, এটা প্রেপোজিশন, সুইমিং হচ্ছে সাঁতার, তার মানে সুইমিং এখানে জিরান্ড বা নাউন। সো এখানে খেয়াল করে দেখো কি বলেছে, আই গেট সিসিক, আমি অসুস্থতা অনুভব করি বা আমি অসুস্থ হই ইন দ্য ফেরি, ফেরিতে। তো এখানে এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ভার্ব, অ্যান্ড সিসিক এখানে হচ্ছে অ্যাজেক্টিভ। গেটের পরে আমরা অ্যাজেক্টিভ বসিয়েছি, এটা অবস্থা বুঝিয়েছে। ইন হচ্ছে প্রেপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, আর ফেরি হচ্ছে কি নাউন। এগুলো তোমরা তোমাদের বইতে সুন্দরভাবে লিখে ফেলবা, অথবা আমাদের যে বেসিক হ্যাক্স বা টেক্সট বুক তালাশ সেখান থেকে তোমরা পেয়ে যাবা। অ্যান্ড এবং অলসো, এছাড়াও ডিউরিং, ডিউরিং মানে সময় বোঝাচ্ছে, সুইমিং হচ্ছে নাউন বা জিরান্ট। সো এটা ডিউরিং হচ্ছে প্রেপোজিশন। আমরা অনেকে ডিউরিং দেখি শুনি, বাট এটা কোন পার্টস অফ স্পিচ এটা জানি না, আশা করি তোমরা ক্লিয়ারলি জানবে। এখানে নাউন বা জিরান্ডের পূর্বে বসেছে বা নাউনের পূর্বে বসেছে, নাউনের পূর্বে বসে প্রেপোজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। এরপরে খেয়াল করে দেখা ইফ, এটা হচ্ছে কনজাংশন, দেয়ার আর ইন্ট্রোডাক্টরি দেয়ার, এবং আর হচ্ছে ভার্ব, ব্রেকার্স। খেয়াল করে দেখো, সো দেয়ারের পরে আর হবে না ইজ হবে, এটা ডিপেন্ড করে এরপরে যে নাউনটা আছে সেই নাউনটার উপরে। খেয়াল করে দেখো, এখানে আমরা অনেক সময় দেখি দেয়ার ইজ হয়, আবার অনেক সময় দেখি দেয়ার আর হয়। এটা কেন হয়? এটা হয়, মনে রাখবা, ইন্ট্রোডাক্টরি হেয়ার বা দেয়ার, এদের যে পরবর্তী যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। তো এখানে যে জিনিসটা খেয়াল করো, এটা হচ্ছে ব্রেকার। ব্রেকার মানে তোমরা বুঝতে পারো, ব্রেক মানে হচ্ছে ভাঙ্গা, তাই না? আর এইখানে যে ব্রেকার রয়েছে, এই ব্রেকারটা হচ্ছে বড় ঢেউ। ঠিক আছে, বড় ঢেউ, নাউন, অর অথবা কনজাংশন, ওয়েভস। ওয়েভস হচ্ছে তরঙ্গ বা ঢেউ, তার মানে বড় বা ছোট ঢেউ এগুলা বুঝাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, আই গেট সিসিক, আমি সমুদ্র অসুস্থতা অনুভব করি বা আমি সমুদ্র অসুস্থ হই ইন দ্য ফেরি, ফেরিতে। অ্যান্ড অলসো ডিউরিং সুইমিং ইফ দেয়ার আর ব্রেকার্স অর ওয়েভস। তার মানে এখানে বলেছে যে আমি অসুস্থ হই ফেরিতে এবং সাঁতারের সময়। অ্যান্ড এখানে বলেছে ইফ দেয়ার আর ব্রেকার্স, যদি সেখানে থাকে হচ্ছে বড় ঢেউ অথবা বড় তরঙ্গ। দিস সি সিকনেস, এই দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারো, অ্যাডজেক্টিভ বলতে পারো। দিস ডেমনস্ট্রেটিভ, এরপরে সি সিকনেস, এটা হচ্ছে নাউন। এখানে এনি ডাবল এস থাকলে হচ্ছে কি নাউন হয়। দিস সি সিকনেস, এই যে সমুদ্র অসুস্থতা, ওয়াজ ছিল দ্য মেইন কজ অফ মাই ফেইলার। খেয়াল করে দেখো কি বলেছে, দিস সি সিকনেস, যে এই যে সমুদ্র অসুস্থতা, এইটা ছিল দ্য মেইন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এটা ছিল প্রধান কারণ। মেইন হচ্ছে প্রধান, কজ হচ্ছে এখানে নাউন। খেয়াল করে দেখো, এটা ছিল প্রধান কারণ অফ মাই ফেইলার, আমার ব্যর্থতার। এই যে ফেইলার হচ্ছে এখানে কি নাউন, আমার ব্যর্থতার প্রধান কারণ হলো যে সি সিকনেস। এরপর বলছে টু সেট, খেয়াল করে দেখো, টু সেট স্থাপন করতে, গড়তে বা স্থাপন করতে। টু সেট স্থাপন করতে, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এরপর দেখো, এটা হচ্ছে এ হচ্ছে আর্টিকেল, ওয়ার্ল্ড রেকর্ড। সো তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, সেটা হলো ওয়ার্ল্ড, আমরা সাধারণত জানি ওয়ার্ল্ড হচ্ছে নাউন, আবার রেকর্ড, রেকর্ড হচ্ছে কি নাউন। বাট মনে রাখবা, যদি এরকম হয় আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, মানে নাউনের আগে আরেকটা ওয়ার্ড থাকে,
সেটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে, মানে এটাকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ। তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো মডিফায়ারের ক্ষেত্রে যে দুইটা নাউন একসাথে বসলে আগেরটা কি হয়, অ্যাজেক্টিভ হয়। তাহলে ওয়ার্ল্ড এখানে কিন্তু নাউন না, ওয়ার্ল্ড হচ্ছে কি অ্যাজেক্টিভ। অন সেপ্টেম্বর 8 or 9, এটা যেহেতু তিনি বলছেন 8 অথবা 9, অথবা 8 হবে বা 9 হবে, অর ইভেন যে কোনো সময় ইন 1960। তার মানে সেপ্টেম্বরের 8 বা 9, মানে 1960 সালের সেপ্টেম্বরের 8 বা 9 এই সময়ে তার যেই বিশ্ব রেকর্ড গড়ার, এখানে খেয়াল করে দেখো, বিশ্ব রেকর্ড গড়ার বা স্থাপন করার যে সুযোগটা ছিল এটা হাতছাড়া হয়েছিল, অথবা এই ক্ষেত্রে তার ব্যর্থতার প্রধান কারণ ছিল তার সি সিকনেস। ওকে, তার সমুদ্র অসুস্থতা, এইটার কারণেই সে কিন্তু 1960 সালের সেপ্টেম্বরের 8 বা 9 তারিখে যে রেকর্ড গড়ার কথা ছিল সেটা কিন্তু করতে পারে নাই। আর ব্যর্থ হওয়ার একটাই কারণ ছিল, সেটা হলো এই সি সিকনেস। এরপরে খেয়াল করে দেখো কি বলেছে, দ্য নাইট রেস্ট। খেয়াল করে দেখো, দ্য নাইট রেস্ট, এখানে তোমাদের যদি জিজ্ঞেস করি যে এখানে নাইট কি হবে, রেস্ট কি হবে, মানে কোন পার্টস অফ স্পিচ হবে, অনেকেই হয়তো ভুল করবা। ঠিক আছে, এটা নাইট রেস্ট বলতে হচ্ছে রাতের বিশ্রাম। নাইট রেস্ট বলতে হচ্ছে রাতের বিশ্রাম। সো এখানে স্বাভাবিকভাবে রেস্ট হচ্ছে বিশ্রাম, এটা নাউন, আর আগেরটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, আর দুইটা মিলে নাউন ফ্রেজও আমরা বলতে পারি। নাইট রেস্ট অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাকে আমরা বলি হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে নাইট হচ্ছে নাউন, রেস্টও নাউন, বাট আগে বসছে নাইট, এই জন্য এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, রেস্ট হচ্ছে নাউন, এটা হচ্ছে রাতের বিশ্রাম। তাহলে খেয়াল করে দেখো, দ্য নাইট রেস্ট, যে রাতের বিশ্রাম, অ্যাট কোন একটা জায়গা বুঝাতে অ্যাট বসে, দ্য ক্যাব গ্রেজনেস হোটেল। সো আমরা দেখতে পাচ্ছি জায়গা কিন্তু চলে আসছে, যে এইখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ক্যাব গ্রেজনেস হোটেল, একটা হোটেলের নাম, এবং তার পূর্বে কি বসবে, অ্যাট বসবে। তাহলে বলেছে যে রাতের বিশ্রাম কোথায়, দ্য ক্যাব গ্রেজনেস হোটেল, হোটেলের যে রাতের বিশ্রাম, ডিড নট ডু মি, আমাকে করতে পারে না, ডিডেন্ট ডু, এটা হচ্ছে নেগেটিভ। আমরা জানি মেইন ভার্বকে যদি আমরা নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে ডু ডাজ ডিড আনতে হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ডু হচ্ছে মেইন ভার্ব, আর এটাকে যেহেতু নেগেটিভ করতে হচ্ছে এজন্য আমরা ডিডকে আনবো। এখানে যেহেতু এটা অতীতকালের ঘটনা, ব্রজেন্দার যেহেতু অতীতকালের ঘটনাটা তিনি বলছেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা বলতেই পারি এটা হচ্ছে ডিড হবে। তাহলে ডিড নট ডু মি, আমাকে করতে পারেনি, ইমেন্স গুড, খুব মজার একটা ওয়ার্ড এবং মজার একটা পার্টস অফ স্পিচের পজিশন। আমরা সবাই জানি গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং আমি যদি জিজ্ঞেস করি তোমাদেরকে, তোমরা সবাই বলবা কি যে ভাইয়া হ্যাঁ এই যে এখানে গুড এটা অ্যাডজেক্টিভ, কিন্তু না, এটা আসলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে না, এটা নাউন হিসেবে কাজ করেছে। এই গুড অর্থ হচ্ছে উপকার, লিখে রাখতে পারো, গুড অর্থ হচ্ছে কি উপকার। সো খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো ভাইয়াপুরা, আমি তোমাদেরকে শেখাচ্ছি, দেখো ইংলিশ টেক্সট বুকটা এমনভাবে শেখাচ্ছি যাতে করে তোমাদের গ্রামাটিক্যালি অনেক অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। খেয়াল করে দেখো এখানে কি বলেছে, ডিডেন্ট ডু, আমরা জানি ভার্বকে, মেইন ভার্বকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে ডু নট, ডাজেন্ট অথবা ডিডেন্ট বসাই, তাই না? সো এখানে আমরা সেম কাজটাই করেছি, যেহেতু এটা অতীতের ঘটনা এই জন্য ডিডেন্ট ডু বলেছি। সো ডিডেন্ট ডু মি, আমাকে করতে পারেনি, কি করতে পারেনি, ইমেন্স। ইমেন্স মানে হচ্ছে অনেক বা বিশাল, ইমেন্স হচ্ছে অনেক বা বিশাল। এবার গুড হচ্ছে উপকার। তো স্বাভাবিকভাবে এখানে আমরা অনেকে হয়তো ভাবতে পারি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি গুড মানে হচ্ছে ভালো, এটা অ্যাডজেক্টিভ, বাট দেখো সেন্টেন্সের পজিশন অনুযায়ী অনেক অনেক কিছু চেঞ্জ হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেন্স এটা হচ্ছে কি বিশাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর গুড হচ্ছে কি উপকার, এটা হচ্ছে নাউন। তার মানে এটা বলেছে যে দ্য নাইট রেস্ট, বিশ্রাম কোথায়, অ্যাট দ্য ক্যাব গ্রেজনেস হোটেল, যে হোটেলের বিশ্রামটি ডিডেন্ট ডু মি, আমাকে করতে পারেনি, ইমেন্স গুড, অনেক বেশি উপকার। এবার দেখো কি বলেছে, আই ফেল্ট, আমি কি করেছিলাম, অনুভব করেছিলাম, ফিল থেকে ফেল্ট, এটা ভার্বের পাস্ট ফর্ম, ফিল থেকে কি ফেল্ট, আই ফেল্ট অন টপ, মনে রাখবা অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। সো টপ বা উপরে বুঝাতে অন হয়, যেমন অন দ্য ফ্লোর, কোনো কিছুর উপরে বুঝাচ্ছে, তাহলে অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে খেয়াল করে দেখো, আই ফেল্ট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, এটা দ্বারা কি বুঝিয়েছে, যে আমি অনুভব করলাম, টপ অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে চরম আনন্দিত, খুব খুশি, টপ অফ দ্য ওয়ার্ল্ড এটার অর্থ, এই ফ্রেজটার অর্থ হচ্ছে আনন্দিত, আনন্দিত, অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বলতে পারো যে অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, কোথায়, মানে মনে হয় যে একবারে বিশ্বের একবারে উপরে। এটা আমরা যদি বলি ভাবানুবাদ, যদি বলি এটাকে বলা হচ্ছে যে এটা হলো আনন্দিত, ব্যাপক আনন্দিত হওয়া। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো দ্য ওয়েদার, আবহাওয়া,
হ্যাঁ, এটা অবশ্যই আর্টিকেল প্লাস নাউন। অন সেপ্টেম্বর 21, সো তারিখের পূর্বে অন বসে, তোমরা জানো প্রিপোজিশনের ব্যবহার, যেমন এর আগে অন সেপ্টেম্বর 8 অর 9, এখানে হচ্ছে অন সেপ্টেম্বর 21। খেয়াল করে দেখো, সিমড মনে হলো, এটা হচ্ছে ভার্ব। তাহলে দেখো দ্য ওয়েদার অন সেপ্টেম্বর 21, যে আবহাওয়া কিসের, সেপ্টেম্বর 21-এর, সিমড মনে হলো পারফেক্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব। তোমরা অনেকে লিঙ্কিং ভার্ব সম্পর্কে জানো, তাই না? এইটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে পারফেক্ট মানে হচ্ছে চমৎকার। তার মানে বলেছে এখানে যে দ্য ওয়েদার, আবহাওয়া, অন সেপ্টেম্বর 21, যে সেপ্টেম্বর 21 তারিখে যে আবহাওয়া সেটা চমৎকার ছিল, মনে হলো চমৎকার। আই জাম্পড ইনটু মনে রাখবা, কোনো কিছুর দিকে খেয়াল করে দেখো, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ি, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমরা সবাই পড়ি। তো জাম্পড ইনটু মানে হচ্ছে লাভ দেওয়া, মানে কোনো কিছু থেকে লাভ দেওয়া। তাহলে জাম্পড ইনটু দ্য ওয়াটার, আমি কি করেছিলাম, পানিতে ঝাঁপ দিয়েছিলাম বা লাভ দিয়েছিলাম। উইদিন 12 days অফ মাই 5th সুইম। তো খেয়াল করে দেখো, উইদিন হচ্ছে মধ্যে, এটা হচ্ছে প্রেপোজিশন। 12 days অফ মাই 5th সুইম মানে আমার পঞ্চম সাঁতারের 12 দিনের সময় আমি লাভ দিয়েছিলাম। উইথ এ রেকর্ড ইন ইটসেলফ মানে হচ্ছে যেটা নিজে নিজে রেকর্ড। এখানে আমরা যে জিনিসটা বুঝেই যে রেকর্ড নিজে নিজে হয়ে যাওয়া, এই জায়গাটা বুঝিয়েছে। তো এখানে বলেছে উইথ আ রেকর্ড ইন ইটসেলফ, যে যেটা নিজে নিজে রেকর্ড ঘটলো বা রেকর্ড হলো। আফটার সেইং আ লিটল প্রেয়ার, যে আফটার সেইং, এটা তোমরা খেয়াল করে দেখো, স্বাভাবিকভাবে তোমরা অনেকে ভাবতে পারো যে ভাইয়া সে মানে কি বলা, মনে রাখবা আমরা প্রার্থনা করি, সেক্ষেত্রে সে ইউজ করতে পারি। তাইলে এখানে বলেছে আফটার সেইং, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসেছে। আফটার সেইং আ লিটল প্রেয়ার মানে ছোট উপাসনা শেষ করে, উপাসনা প্রার্থনা বলতে পারো বা উপাসনা বলতে পারি। সো উপাসনা শেষ করে, তাহলে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এরপর দেখো আস্কিং গড টু গিভ মি গুড ওয়েদার। আস্কিং মানে হচ্ছে চাওয়া। আমরা যখন সৃষ্টিকর্তার কাছে চাই, সেই ক্ষেত্রে আমরা বলি আস্কিং সামথিং। এইখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, বলা আছে যে আস্কিং গড টু গিভ মানে আল্লাহর কাছে চাওয়া বা সৃষ্টিকর্তার কাছে চাওয়া, টু গিভ দিতে, মি আমাকে, গুড ওয়েদার ভালো আবহাওয়া। অল থ্রু, এখানে খেয়াল করে দেখো, অল থ্রু এর অর্থ হচ্ছে পুরো সময়। অল থ্রু বলতে হচ্ছে এখানে পুরো সময়কে বুঝিয়েছে। অ্যান্ড টু ক্রাউন মি, ক্রাউন মানে হচ্ছে মুকুট। আর এইখানে যে জিনিসটা টু ক্রাউন মি দ্বারা বুঝিয়েছে আমাকে মুকুট পরাতে, মানে হচ্ছে জয় দিতে বা আমাকে বিজয়ী করতে, উইথ সাকসেস সাফল্যের সাথে। তার মানে এখানে যে জিনিসটা বুঝিয়েছে, আফটার সিং এ লিটল প্রেয়ার, যে ছোট উপাসনা বা প্রার্থনা শেষে আস্কিং গড আল্লাহর কাছে চাওয়া বা সৃষ্টিকর্তাকে চাওয়া, টু গিভ দিতে, মি গুড ওয়েদার ভালো একটা আবহাওয়া, অল থ্রু পুরো সময়, অ্যান্ড টু ক্রাউন মি এবং মুকুট দিতে, জয় উপহার দিতে, উইথ সাকসেস সাফল্যের সহিত। নিটলি বলতে হচ্ছে প্রায়, এটাকে নিয়ারলি বলতে পারো, অধিকাংশ বা নিয়ারলি বা পরিষ্কারভাবে এরকম বোঝায়। দ্য হোল অফ ক্যাব্রিজনেস ভিলেজ, খেয়াল করে দেখো এখানে বলেছে নিটলি, এই নিটলি কিন্তু অ্যাডভার্ব। নিটলি মানে হচ্ছে প্রায়, আমরা নিয়ারলি বলি না, এটা সমার্থক শব্দ, এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। নিটলি দ্য হোল অফ, এখানে যে জিনিসটা বুঝিয়েছে দ্য হোল অফ মানে হচ্ছে পুরো, প্রায় পুরো। নিটলি দ্য হোল অফ প্রায় পুরো কিসের, দ্য ক্যাব্রিজনেস ভিলেজ, এখানে যেই ভিলেজটা আছে, হোটেলের নামটাও যেটা, গ্রামের নামটাও কি সেটা। সো হ্যাড টার্নড আউট, খেয়াল করে দেখো, টার্নড আউট হচ্ছে হাজির হওয়া, এটা হচ্ছে গ্রুপ ভার্ব। সো টার্ন থেকে টার্নড, এখানে বলা হচ্ছে হ্যাড টার্ন, যেহেতু আগের ঘটনা বলা হচ্ছে, হ্যাড টার্নড আউট তারা হাজির হয়েছিলেন, টু উইশ মি আমাকে সম্বোধন জানাতে, লাক আমরা বলি না বেস্ট অফ লাক। ওকে, সো আমরা যে শুভকামনা বলি, যে শুভকামনা জানাতে, উইশ মি লাক, অ্যান্ড সি, লাক এখানে নাউন, অ্যান্ড সি এটা হচ্ছে ভার্ব, সি মি আমাকে দেখতে, এন্টার দ্য ওয়াটার ফর দ্য 6th টাইম। তার মানে হচ্ছে পানিতে প্রবেশ করা বা পানিতে ঝাঁপ দেওয়া বোঝাচ্ছে, লাভ দেওয়া বোঝাচ্ছে। দ্য ওয়াটার পানিতে, ফর দ্য 6th টাইম 6 বারের মতো।
সো এই জিনিসটা তিনি এখানে বলেছেন। সো সি সিকনেস দিয়ে তিনি বলেছেন, এবং তার যে 1960 সালের যে সেপ্টেম্বর 8 বা 9 তারিখে তার একটা রেকর্ড করার কথা, সেটা পারেন নাই একমাত্র সিসিকের কারণে। সো আমরা দেখি এখান থেকে এতক্ষণ যে পড়লাম, এখান থেকে আমরা একটু খেয়াল করি আমাদের এখানে কোশ্চেনগুলো আমরা পারি কিনা। সো আমি বিশ্বাস করি যে তোমরা যারা অলরেডি ক্লাসে খুব মনোযোগ দিয়ে শুনেছ, মনোযোগ দিয়ে বুঝেছ, তাদের খুব ইজি হবে এটা। যেমন হোয়াট ওয়াজ দ্য মেইন কজ অফ দ্য নারেটরস ফেইলিয়ার টু সেট আ ওয়ার্ল্ড রেকর্ড আর্লিয়ার। সো এর আগে সে ব্যর্থ হয়েছিল কেন? সো আমরা দেখেছি লেক অফ ট্রেনিং হবে না, ব্যাড ওয়েদার হবে না, অবশ্যই একটা কারণ দেওয়া হয়েছে, সেই কারণটা হলো সি সিকনেস। সো এখান থেকে যদি আমাদের এমসিকে এইভাবে আসে, আমাদের অ্যান্সারটা কী হবে? সি সিকনেস হবে। When did the narrator jump into the water for the sixth swim attempt? তো ষষ্ঠবারের মতো কখন করেছিল? সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা অনেকেই হচ্ছে এটা ভুল করবে, কারণ দেখো এইখানে যে জিনিসটা, যে অনেকে তাড়াহুড়া করে সেপ্টেম্বর 8 ও 9 দিয়ে দিবে না, এখানে কিন্তু আমাদের 21-এর কথা বলেছে, সেপ্টেম্বর 21। সো আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? সেপ্টেম্বর 21। এরপর যদি দেখি হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু বিফোর স্টার্টিং দ্য সিক্স সুইম। সো এই যে ষষ্ঠবারের মতো যখন তিনি সাঁতার কাটবেন বা পানিতে লাফ দিবেন, সো এর আগে তিনি কি করেছিলেন? আমরা পড়েছিলাম যে তিনি তার প্রার্থনা সেরেছেন এবং আল্লাহর কাছে চেয়েছেন। সো এই জিনিসটা, সো এখানে এইট হেভি মিল হবে না, সেড লিটল প্রেয়ার দিতে পারি, স্লিপড ফর এ লং টাইম এটা হবে না, মি মেট উইথ দ্য প্রেস নো। সো অ্যান্সার হবে কি সেড আ লিটল প্রেয়ার। সো তিনটার মধ্যে তিনটা হয়েছে কার কার? আশা করি সবারই হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। দেখো এরপরে দেখবো আমরা যেটা, সেটা হলো ফ্লাং অ্যান্ড আফটার। সো এখন তো ঝাঁপ দিছে, তাই না? সো ফ্লাং মানে হচ্ছে কি ঝাঁপ। সো আমরা এর আগেই দেখলাম, এর আগের অংশে ঝাঁপ দেওয়া হয়েছে। সো ফ্লাং মানে হচ্ছে ঝাঁপ। সো এই ঝাঁপ, এটা হচ্ছে নাউন, অ্যান্ড আফটার তারপর কি হলো, তারপর কি হলো সেটা বর্ণনা করছে। সো এখানে খেয়াল করি ওয়ান্স ইন ওয়াটার, ওয়ান্স একদা, এটা হচ্ছে অ্যাডভার্ব, ইন ওয়াটার প্রিপোজিশনের পর নাউন, যে একদা পানিতে, ইউ গেট অবলিভিয়াস অফ। খেয়াল করে দেখো এখানে যে জিনিসটা খেয়াল করবা, অবলিভিয়াস অফ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর হচ্ছে অবচেতন বা অচেতন, ঠিক আছে? তার মানে খেয়াল করে দেখো টাইম মানে সময়। সো এইখানে যে জিনিসটা বলা আছে ওয়েন ইন ওয়াটার ইউ গেট অবলিভিয়াস অফ টাইম, তার মানে হচ্ছে যখন তুমি পানিতে নামলে তুমি সময়, এখানে শুধু সময়কে বলে নাই, এরপর বলেছে ডিস্টেন্স, দূরত্ব, আর ডিরেকশন, নির্দেশনা বা দিক নির্দেশনা, দিক নির্দেশনা। সো একটু খেয়াল করে দেখো এখানে বলেছে যে ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার পরে যখন তুমি পানিতে নেমে গেলা, ইউ গেট অবলিভিয়াস অফ টাইম, তুমি বা অচেতন হয়ে গেলা, তুমি দূরত্ব সম্পর্কে অচেতন হয়ে গেলা, ডিরেকশন মানে কোন দিকে যাবা কি যাবা সেটা সম্পর্কে অচেতন হয়ে গেলা। সো অবলিভিয়াস অফ, অবলিভিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অবলিভিয়াস অফ এটা হচ্ছে অচেতন, এবং এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টাইম হচ্ছে নাউন, ডিস্টেন্স হচ্ছে নাউন, এরপরে ডিরেকশন হচ্ছে কি নাউন। এরপর দেখো দ্য অনলি থট, তো দা হচ্ছে আর্টিকেল, এখানে অনলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, কারণ থট, থট হচ্ছে নাউন। তার মানে এখানে দেখতে পাচ্ছি অনলি মানে হচ্ছে শুধু, তার মানে হচ্ছে এইখানে বলা আছে দ্য অনলি থট, শুধুমাত্র, থট হচ্ছে চিন্তা, দ্যাট লিঙ্গার্ড। সো একটু খেয়াল করে দেখো থট মানে চিন্তা, দ্যাট লিঙ্গার্ড যেটা থেকে গিয়েছিল, ওয়াজ হোয়াট আই মাস্ট নট ফেইল, যে আই মাস্ট নট ফেল, যে আমাকে অবশ্যই ব্যর্থ হওয়া যাবে না। সো মাথার ভিতরে চিন্তার মধ্যে এটাই ছিল বা এটাই থেকে গিয়েছিল, এটাই গেঁথে ছিল। এই যে লিঙ্গার্ড মানে হচ্ছে গেঁথে যাওয়া। সো এখানে গেঁথে ছিল যে হোয়াট আই মাস্ট নট ফেল, আমাকে অবশ্যই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম ইজ ওর্সড, তার মানে যে সাঁতারের যে দ্বিতীয়ার্ধ, আমরা খেলা বলি না যে সেকেন্ড হাফ শুরু হবে, ঠিক আছে? সো এখানে বলেছে দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম, যে এই সাঁতারের দ্বিতীয়াংশ, ইজ দ্য ওর্স্ট। সো আমরা সবাই জানি গুড এর যে নেগেটিভ হয় কি ব্যাড, তো ব্যাডের কম্পারেটিভ হয় ওর্স, আর সুপারলেটিভ হচ্ছে কি ওর্স্ট। ওর্স্ট মানে জঘন্য, ঠিক আছে? তো এখানে বলেছে দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম, যে সাঁতারের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পর্ব এটা খুবই জঘন্য। আই মাস্ট স্পেন্ড, আমাকে অবশ্যই ব্যয় করতে হয়, মাস্ট মডাল ভার্ব, স্পেন্ড হচ্ছে ভার্ব। আই মাস্ট স্পেন্ড, আমাকে অবশ্যই ব্যয় করতে হয় দ্য বেস্ট পার্ট অফ মাই এনার্জি আর্লি। সো এখানে যে জিনিসটা বলেছে যে আমার ব্যয় করতে হয় দ্য বেস্ট পার্ট,
এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, এরপরে কি নাউন। সর্বোচ্চ অংশ অফ মাই এনার্জি, প্রেপোজিশন, পজিটিভ অ্যাডজেক্টিভ, এনার্জি হচ্ছে কি নাউন, আর্লি, মানে শুরুতে সর্বোচ্চ শক্তি কি করতে হয়, ব্যয় করতে হয়। দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম, এই যে একটু আগে বলা হয়েছিল দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম, যে সাঁতারের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পর্ব, ইজ দ্য ওটস। সো আমরা এতক্ষণ যেটা পড়ছিলাম যে দ্বিতীয় অংশটা অনেক বেশি হচ্ছে জঘন্য বা কষ্টকর। এটা ওস্ট বলতে এখানে কষ্টকর বুঝিয়েছে, জঘন্য না, তোমরা কষ্টকর বুঝবে এখানে। এরপরে বলেছে অ্যাজ টায়ার্ডনেস ডেভেলপ। তো টায়ার্ডনেস অর্থ হচ্ছে ক্লান্তি, এটা হচ্ছে নাউন। অ্যাজ টায়ার্ডনেস, ক্লান্তি, টায়ার্ড হচ্ছে ক্লান্ত, আর টায়ার্ডনেস হচ্ছে ক্লান্তি। অ্যাজ টায়ার্ডনেস ডেভেলপ মানে কি উন্নতি হওয়া বা বেড়ে যাওয়া, ডেভেলপড বেড়ে গিয়েছিল, এটা হচ্ছে ভার্ব। অ্যাজ যেহেতু টায়ার্ডনেস এটা হচ্ছে সাবজেক্ট, আর ডেভেলপড হচ্ছে কি ভার্ব। যেহেতু ক্লান্তি বেড়ে গিয়েছিল, অল দ্য সাইটস, এখানে সাইটস বলতে বুঝিয়েছে দৃশ্য, যে দৃশ্যগুলো মানে হচ্ছে আশেপাশের সব কিছু, দৃশ্যগুলো বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব, হয়েছিল ভেগ হচ্ছে অস্পষ্ট, ঝাপসা, ঠিক আছে। অ্যান্ড আই সোয়াম, আমি সাঁতার কেটেছিলাম উইদাউট এইম, কোনো লক্ষ্য ছাড়া। মানে তখন মানে আমরা বলি না যে চোখে মুখে সরিষা ফুল দেখি, ঠিক আছে, কিছু না দেখা, অস্পষ্ট। অ্যান্ড আই সোয়াম, আমি সাঁতার কেটেছিলাম উইদাউট এইম, কোনো লক্ষ্য ছাড়া। উইদাউট হচ্ছে প্রেপোজিশন, এইম হচ্ছে নাউন। অর সেন্স, কোনো জ্ঞান। তার মানে হচ্ছে এখানে যেই জিনিসটা বুঝিয়েছে, অ্যাজ টায়ার্ডনেস যখন মানে ক্লান্তি বাড়তেছিল, তখন হলো যে অল দ্য সাইড, সব দৃশ্যগুলো বিকেম ভেগ, মনে হচ্ছে অস্পষ্ট। অ্যান্ড আই সোয়াম উইদাউট এইম অর সেন্স। এবার যে জিনিসটা পেলাম আমরা, টেকিং, নেওয়া, লেসন, যে পার্ট নিয়ে বা হচ্ছে একটা শিক্ষা নিয়ে, ফ্রম মাই প্রিভিয়াস সুইমস, এর আগে যে সাঁতার কেটেছিল এটার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে আই কেপ্ট মাই মাইন্ড, আমি রেখেছিলাম মাই মাইন্ড, আমার মনকে, অন এ স্টেডি পেস। এটা হচ্ছে স্টেডি মানে হচ্ছে স্থির, যে যা কিছু ঘটুক না কেন আমি এই জায়গায় স্থির থাকবো। স্টেডি হচ্ছে স্থির, পেস হচ্ছে গতি, যে আমি আমার যে মানসিক অবস্থা, আমি যে জিততে হবে, আমার যে ব্যর্থ হওয়া যাবে না, এই যে আমার মানসিক ইচ্ছাশক্তি, যা মানসিক যে মনোবল, এই মনোবলটা আমি ধরে রেখেছিলাম, স্থির করেছিলাম। ফর আই নিউ, আমি জানতাম, আই উড নিড, আমার প্রয়োজন, টু কনজার্ভ ওয়ান অফ মাই এনার্জি টুয়ার্ডস দ্য ক্লোথস। সো এখানে যে জিনিসটা বলেছিল, আই কেপ্ট, আমি রেখেছিলাম, ভার্বের পাস্ট ফর্ম, মাই মাইন্ড, আমার মাথায়, অন আ স্টেডি স্পেস, একটা স্থির গতি, ফর, এটার জন্য, আই নিউ, আমি জানতাম, আমি জানতাম, কি জানতাম, যে আই উড নিড, আমার প্রয়োজন, কি প্রয়োজন, টু কনজার্ভ, সংরক্ষণ করতে, ইনফিনিটিভ, সংরক্ষণ রাখতে, ওয়ান অফ মাই এনার্জি, যে কিছু, আমার কিছু শক্তি, টুয়ার্ডস হচ্ছে এখানে প্রেপোজিশন, দ্য ক্লোজ মানে শেষের দিকে, এই ক্লোজ এখানে কিন্তু নাউন, এটা কিন্তু ভার্ব না, আর্টিকেলের পর নাউন, মানে শেষের অংশে যে শক্তি সঞ্চার করতে হয়, শক্তি যে সংরক্ষণ করতে হয়, সেটা আমি জানতাম আমার প্রিভিয়াস যে সুইম সেখান থেকে। এরপরে যে এই জিনিসটা আমরা একটু খেয়াল করব, সেটা হলো আই ফেল্ট হাংরি, আমি ক্ষুধার্ত অনুভব করেছিলাম। শুধু ক্ষুধার্তই না, হাংরি মানে কি, ক্ষুধার্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্ড ফ্যামিস্ট মানে অতি ক্ষুধার্ত, মানে আমরা ক্ষুধায় ছটপট করি না এরকম। সো অতি ক্ষুধার্ত বোঝাচ্ছে ফ্যামিস্ট। সো হাংরি অ্যাডজেক্টিভ, ফ্যামিস্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম হাংরি অ্যান্ড ফ্যামিস্ট। অ্যান্ড শাউটেড ফর, কোনো কিছুর জন্য চিৎকার করা, কোনো কিছুর জন্য চিৎকার। আই শাউটেড ফর মাই ম্যানেজার, আমি ম্যানেজারকে চিৎকার করে ডাকতেছিলাম, ঠিক আছে, খুঁজছিলাম বা চিৎকার করছিলাম। ইন রিপ্লাই মানে কি, প্রতি উত্তরে। ইন রিপ্লাই আই ওয়াজ টোল্ড, আমাকে বলা হয়েছিল, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, এটা কিসে আছে, প্যাসিভ ভয়েসে। আই ওয়াজ টোল্ড, অনেকে পড়বে আমি বলেছিলাম, না, আমাকে বলা হয়েছিল। আই ওয়াজ টোল্ড, আমাকে বলা হয়েছিল, দ্যাট, যে, আই কুড নট অ্যাফোর্ড, এই অ্যাফোর্ড মানে সমর্থ হওয়া। সো এখানে আবার এটা ভাইবো না যে অ্যাফোর্ড মানে হচ্ছে সে বেটা টাকা পয়সা নাই, অ্যাফোর্ড করতে পারি না, এরকম না। এটা বুঝিয়েছে আই কুড নট অ্যাফোর্ড, এটা হচ্ছে মডাল ভার্ব, এবং মডালকে নেগেটিভ করলে আমরা জানি নট বসে, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আই কুড নট অ্যাফোর্ড, আমাকে বলা হয়েছিল যে, আই কুড নট অ্যাফোর্ড, আমি সমর্থ করতে পারি না, টু ওয়েস্ট, কি করতে, অপচয় করতে, 10 মিনিটস, 10 মিনিটস, ইন হ্যাভিং দ্য ফিট,
সো এখান থেকে বলা হয়েছে, আমাকে বলা হয়েছিল যে এই বেটা, যে খাবারের জন্য যে 10 মিনিট, এই 10 মিনিট অপচয় করা যাবে না, এটা বলা হয়েছিল। ইফ আই হ্যাভ টু ব্রেক দ্য রেকর্ড, যদি আমি কি করতে চাই, ইফ আই হ্যাভ টু হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে জোর বোঝা, অবশ্যই বাধ্যবাধকতা বোঝায়, এরকম বোঝায় যে আই হ্যাভ টু ব্রেক, যদি আমি ব্রেক ভাঙতে চাই অথবা আমাকে যদি ভাঙতে হয়, রেকর্ড ভাঙতে হলে আমাকে অবশ্যই এই 10 মিনিট খাওয়ার আমার সামর্থ্য নাই, বা 10 মিনিট খেয়ে যে সময়টা আমি নষ্ট করব সেটার কোনো সুযোগ নেই। আই মাস্ট সুইম, আমাকে অবশ্যই কি করতে হবে, সাঁতরাতে হবে, অন উইথ অল মাইট। এখানে খেয়াল করে দেখি, অল মাই মাইট, মাইট মানে হচ্ছে সামর্থ্য, শক্তি, যে আমার সকল সামর্থ্য, এই মাইট, অনেকে ভাববে যে এটা তো ভাইয়া মে মাইট, এটা কি মডাল ভার্ব? না, মে মাইট, এই মাইট বলতে এখানে সামর্থ্য বা শক্তিকে বুঝাইছে, যে আই মাস্ট সুইম, আমাকে অবশ্যই সাঁতার কাটতে হবে, উইথ অল মাই মাইট, আমার সর্বোচ্চ শক্তি দিয়ে। বাট আই রিফিউজড, আমি প্রত্যাখ্যান করেছিলাম, আই এম সরি নাও ফর ইট, যে আমি দুঃখিত এটার জন্য। কারণ যদি আই হ্যাড গন অন, যদি আমি চালিয়ে যেতাম, গো অন, তোমরা জানো যে গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, গো অন মানে হচ্ছে কি চালিয়ে যাওয়া। সো তোমরা ক্যারি অন পড়েছ, গো অন চালিয়ে যাওয়া, যে ইফ আই হ্যাড গন অন, যদি আমি চালিয়ে যেতাম, আই মাইট হ্যাভ ফিনিশড দ্য হোল সুইম ইন লেস দেন 10 আওয়ার্স। সো এখানে যে জিনিসটা বলেছে একটু খেয়াল করে দেখো, আই মাইট হ্যাভ ফিনিশড, আমি যদি কি করতে পারতাম, শেষ করতে পারতাম, দ্য হোল সুইম, পুরো সাঁতার, ইন লেস দেন 10 আওয়ার্স অ্যান্ড 15 মিনিটস, যে 10 ঘন্টা 15 মিনিটের, 10 ঘন্টা 15 মিনিটের কম সময় যদি করতে পারতাম, ক্রিয়েটিং, সৃষ্টি করতাম, আর নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফ্রম বোথ সাইডস, মানে উভয় অংশ থেকে আমি কি করতে পারতাম, যে একটা বিশ্ব রেকর্ড গড়তে পারতাম। সো এখানে বিষয়টা যেটা বুঝিয়েছে, যে সেটা হলো যে আমি রিফিউজ মানে প্রত্যাখ্যান করেছিলাম, এবং আই এম সরি নাও ফর ইট, যে আমি এই মুহূর্তের জন্য দুঃখিত, এবং বলা হয়েছে ফর ইফ আই হ্যাড গন অন, যদি আমি সে চালিয়ে যেতে পারতাম, তাহলে আই মাইট হ্যাভ ফিনিশ দ্য হোল সুইম ইন লেস দেন 10 আওয়ার্স 15 মিনিট, মানে 10 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি সেটা শেষ করতে পারতাম, এবং সেটাই হতো আবার বিশ্ব রেকর্ড ফ্রম বোথ সাইড, দুই অংশ থেকেই, দুই জায়গা থেকে। সো এখান থেকে খেয়াল করে দেখি, আমাদের কোয়েশ্চেন যদি দেখি, যে হোয়াট ওয়াজ দ্য সুইমার্স অনলি থট হোয়াইল ইন ওয়াটার, যে সাঁতার যে একটা থট ছিল, চিন্তাটা কি ছিল, হ্যাঁ কি ছিল, ডিস্টেন্স লেফট টু সুইম, ডিরেকশন টু ফলো, ব্রেক দ্য রেকর্ড, না, নট টু ফেল, যে ব্যর্থ হওয়া যাবে না, এটা তার মাথায় ঘুরছিল। এর বলছে হোয়াই ডিড দ্য ন্যারেটর রিফিউজ টু ইট ডিউরিং দ্য সুইম, সে ন্যারেটর কেন খাওয়ার যে প্রত্যাখ্যান এটা ছিল, এটা কেন, হি ওয়াজ নট হাংরি, দ্য ফুড ওয়াজ নট অ্যাভেলেবেল, ইটিং উড ওয়েস্ট 10 মিনিটস। সো আমরা দেখতে পাচ্ছি যে 10 মিনিট অপচয় হবে, সো এটাই হবে অ্যান্সার। এবার হোয়াট রিগ্রেট ডিড সুইমার এক্সপ্রেস লেটার, যে তার যেই রিগ্রেট ছিল, তার যে অনুশোচনা, রিগ্রেট মানে হচ্ছে অনুশোচনা, তার যে অনুশোচনা ছিল সেটা কি, দ্যাট হি সুইম টু ফাস্ট ইন দ্য বিগিনিং, যে শুরুতে খুব দ্রুত দিয়েছে, এটা কি অনুশোচনা ছিল, না। দ্যাট হি রিফিউজ টু ইট অ্যান্ড লস্ট এনার্জি, সে খাবারের প্রত্যাখ্যান করেছিল, এটা। এরপরে দ্যাট হি ডিড নট কন্টিনিউ সুইমিং ডেসপাইট হাঙ্গার, ঠিক আছে, এই যে হাঙ্গার সত্ত্বেও সেটা কন্টিনিউ করতে পারে নাই। দ্যাট হি লস্ট ডিরেকশন ডিউরিং দ্য সুইম। সো এই চারটা অপশনের মধ্যে আমরা কাকে নিব? সো হোয়াট রিগ্রেট ডিড দ্য সুইমার এক্সপ্রেস লেটার, যে কোনটা সে আসলে অনুশোচনা করেছিল, অনুশোচনা ছিল এরকম, দ্যাট হি ডিড নট কন্টিনিউ, যে সে কি করতে পারে নাই, কন্টিনিউ করতে পারে নাই সুইমিং ডেসপাইট হাঙ্গার, সত্যি হাঙ্গারের কারণে। এরপরে যে জিনিসটা আমরা দেখব, লাস্ট ইফোর্টস। সো লাস্ট যে ইফোর্টটা সেটা দেখতেছি, যে সর্বশেষ প্রচেষ্টা, লাস্ট অ্যাডজেক্টিভ, ইফোর্টস হচ্ছে নাউন। আফটার দ্য ফিট, যে খাবারের পরে, আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোকস। ওকে, গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোকস, এটা একটা ফ্রেজাল ভার্ব, যে গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোকস, এটা হচ্ছে কোনো কিছুর জন্য লেগে পড়া, কোনো কিছুর জন্য লেগে পড়া, এটা ফ্রেজ, কোনো কিছুর জন্য। তোমরা পড়ো না যে অ্যাভাব বোর্ড, ঠিক আছে, আফটার অল, এটা ফ্রেজ, কোনো কিছুর জন্য লেগে পড়া। সো এখানে বলেছে আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোকস। সো এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, যে আমি সর্বশক্তি দিই, দ্য স্ট্রোকস, যে টিথ ইনটু দ্য স্ট্রোকস মানে সর্বশক্তি নিংড়ে দেওয়া বা সব কিছু নিজের বিলিয়ে দেওয়া, এরকম বুঝিয়েছে। আই ওয়াজ স্কুইজিং, স্কুইজিং মানে হচ্ছে নিংড়ে দেওয়া বা নাড়িয়ে দেওয়া, যে স্কুইজিং মাই বডি ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি, তার মানে হচ্ছে আমি
আমার পুরো শক্তি বা বডি, আমার শরীরকে নিংড়ে দিয়েছিলাম ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি, সর্বশেষ মানে শক্তির সর্ববিন্দু পর্যন্ত। এরপর বলেছে আই কুড গেট আউট অফ ইট নট ইভেন স্পেয়ারিং অ্যান ইঞ্চ, যে আমি এক বিন্দু, স্পেয়ারিং মানে কি অপচয় করা বা অপব্যয় করা, যে ছাড় দেওয়া, যে স্পেয়ারিং ইভেন স্পেয়ারিং অ্যান ইঞ্চ, যে এক ইঞ্চিও ছাড় দিব না, এরকম একটা মনোবল, এরকম একটা শক্তি বুঝাচ্ছে। যে বলেছে স্কুইজিং মাই বডি ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি, যে আমি আমার পুরো শরীরকে নিংড়ে দিয়েছিলাম শেষ বিন্দু পর্যন্ত, শক্তির শেষ বিন্দু পর্যন্ত। আই কুড গেট আউট অফ ইট, আমি যেটা থেকে আমি বেরিয়ে যেতে পারতাম, নট ইভেন স্পেয়ারিং অ্যান ইঞ্চ, যে একটা বিন্দু বা একটা ইঞ্চিও না ছাড় দিয়ে। সো আমরা এই সেন্টেন্সের যদি অর্থটা বুঝি, তাহলে এটা কি বুঝিয়েছে, যে আমার শরীর থেকে শেষ শক্তিটাও আমি কি নিংড়ে দিয়েছিলাম বা ঝাড়িয়ে দিয়েছিলাম, এমনকি এক ইঞ্চিও ছাড় দিচ্ছিলাম না, মানে একটা ইঞ্চিও কি ছাড় দিলাম না। এর বলছে দ্য পিপল ইন দ্য মোটর বোট, যে মোটর জানে যে মানুষ ছিল, ওয়ার চিয়ারিং মি, তারা কি করতেছিল, হাততালি দিচ্ছিল, চিয়ারিং মি। সো এখানে চিয়ারিং হচ্ছে ভার্ব, তাহলে ওয়ার চিয়ারিং মি, তারা হাততালি দিচ্ছিল। আই স দ্য ফ্ল্যাশ, ফ্ল্যাশ হচ্ছে আলো, তার মানে আমি যদি বলি ফ্ল্যাশ, ফ্ল্যাশ এই যে মোবাইলের যদি আমরা আলো দিই, যে আইসি ফ্ল্যাশ, ফ্ল্যাশ বলতে হচ্ছে এখানে কি বোঝাচ্ছে, যে সমুদ্রে তো আর দেখা যাচ্ছে না, বাট সমুদ্রের থেকে যখন পার দেখা যায়, মানে কিনার দেখা যায়, সো তখন হচ্ছে যে এটা বোঝা যায়। সো এখানে যেই জিনিসটা বলা হয়েছে যে আই স দ্য ফ্ল্যাশ, আমি ঝলকানি দেখলাম, অন দ্য ক্যান শোর, যে ক্যান শোরে আলোর ঝলকানি দেখলাম, ভেরি ক্লিয়ারলি, খুব স্পষ্টভাবে। ঠিক আছে, সো এরপর বলেছে আই রিয়েলাইজড, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি খুবই নিকটে। সো রিয়েলাইজড হচ্ছে উপলব্ধি করেছিলাম, ভার্ব, আই ওয়াজ ভেরি ক্লোজ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ক্লোজ হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আই কুড সি দ্য রক, আমি দেখতে পেয়েছিলাম, রক পাথর, পাথর দেখতে পেয়েছিলাম, লাইক, লাইক হচ্ছে মতো, দ্য প্রভার্বিয়াল, প্রভাব মানে প্রবাদ সূচক, প্রভার্ব আমরা পড়ি না, প্রবাদ, প্রবাদ বাক্য। সো প্রভার্বিয়াল মানে হচ্ছে প্রবাদ সূচক, ক্যারট গাজর। ঠিক আছে, মানে সে দেখতে পাচ্ছে, অনুমান করতেছে যে আই কুড সি দ্য রক, আমি পাথর দেখছিলাম, লাইক দ্য প্রভার্বিয়াল ক্যারট, যে মনে হচ্ছে যে প্রবাদ সূচক গাজরের মতো। ড্যাংলিং, গ্যাংলিং মানে হচ্ছে ঝুলে থাকা, অবস্থা বোঝাচ্ছে, ঝুলে থাকা, বিফোর মাই শলেন আইস, শলেন মানে হচ্ছে ফুলে থাকা, যে অনেকক্ষণ যদি ডুবাও, ছোটবেলা আমরা ডুবাইতাম তাই না, পানিতে সাঁতার কাটতাম, ডুবাইতাম। সো এখানে বলেছে শলেন মানে হচ্ছে চোখ মানে ফুলা, যে ফুলানো যে চোখ, এই চোখের সামনে মনে হচ্ছে ঝুলে আছে এগুলো, মানে দেখা যাচ্ছে মনে হচ্ছে খুব নিকটে। আই কেপ্ট পুলিং মাইসেলফ অন, ফুল অন, মনে রাখবা ফুল অন, এখানে দেখতে পাচ্ছি আমরা আই কেপ্ট পুলিং, আই কেপ্ট পুলিং মাই অন, এখানে হচ্ছে কোনো দিকে টেনে নিয়ে যাওয়া। তোমরা দেখবা যে কোনো থাই গ্লাসে পুল, পুল মানে কি টেনে আনা, আর পুশ মানে হচ্ছে কি ধাক্কা দেওয়া। সো এখানে বলেছে আই কেপ্ট পুলিং মাইসেলফ অন, আমি নিজেকে টেনে আনলাম, আ লিটল মোর, আরেকটু, আরেকটু, জাস্ট এ লিটল মোর, আর একটু। ঠিক আছে, এর বলছে দ্য মোমেন্টাম ওয়াজ বিল্ডিং আপ, তো এখানে যে জিনিসটা বলেছে দ্য মোমেন্টাম ওয়াজ বিল্ডিং আপ, সো মোমেন্টাম মানে হচ্ছে গতি, মোমেন্টাম অর্থ কি গতি, ওয়াজ বিল্ডিং আপ গতি উঠছিল, বিল্ডিং আপ মানে এখন আর ক্লান্তি লাগছে না, উঠছিল। দেন আই ফেল্ট রক্স, এরপর আমি পাথর অনুভব করলাম, শার্প, শার্প হলো মসৃণ, আর ক্র্যাগি মানে হচ্ছে তোমরা জানো যে বিশেষ করে তোমরা তো মেবি সমুদ্র সৈকতে গেছো, যে পাথর আছে না, পাথরগুলো কি হয়, খসখসে হয়, ঠিক আছে, একটু জীর্ণশীর্ণ হয়। তো যেহেতু সাঁতার কাটতেছে, এখন পায়ের মাঝে হয়তো লেগেছিল, সো একটা পাথর যেটা মসৃণ বা ক্র্যাগি, ক্র্যাগি মানে হচ্ছে খসখসে বা খাস কাটা। দেন আ লাইভ রক অ্যাপিয়ার্ড বিফোর মি, এরপরে দেন মানে তারপরে বা পরে, আ লাইভ রক একটা বাস্তব পাথর, অ্যাপিয়ার্ড বিফোর মি আমার সামনে দেখা দিল, আমার সামনে কি দেখা দিল। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, এবং ইট ওয়াজ এটা ছিল উপকূল। দ্য টাইম 4:35 AM, দ্যাট মিনস হচ্ছে সময়টা ছিল ভোর 4:35। আই হ্যাড ব্রোকেন দ্য ওয়ার্ল্ড রেকর্ড বাই 2 মিনিটস, যে আমি কি করেছিলাম, আমি রেকর্ড ভেঙেছিলাম যে মাত্র 2 মিনিটের ব্যবধানে। আই থ্যাঙ্কড গড, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম, ফর ফুলফিলিং মাই লাইফস মিশন, যে আমার জীবনের যে যাত্রা বা স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য। দেন আই রিমেম্বার্ড মাই প্যারেন্টস, এরপর আমি আমার বাবা মাকে স্মরণ করলাম। আই হ্যাডন্ট ফেইলড
আমি ব্যর্থ হতে দেইনি মাই কান্ট্রি, আমার দেশকে। শেষ পর্যন্ত 2 মিনিটের ব্যবধানে কি করেছিল? সে তার ওয়ার্ল্ড রেকর্ডটা গড়তে পেরেছিল। সো এখানে আ ব্রজেন দাস তার ব্যক্তিগত যে জার্নিটা, সেই জার্নিটাই তিনি শেয়ার করেছিলেন। দ্য ওয়ার্ড থ্যাঙ্কড ইন দ্য সেন্টেন্স, থ্যাঙ্কড। সো আমরা দেখতে পাচ্ছি আই থ্যাঙ্কড গড। এখানে থ্যাঙ্কড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্ব বসেছে। তো এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিনস অ্যান্সার হবে কি ভার্ব। ইন দ্য সেন্টেন্স আই হ্যাড ব্রোকেন দ্য ওয়ার্ল্ড রেকর্ড। সো এই রেকর্ডটা কোন পার্টস স্পিচ আমরা তোমাদের পড়িয়েছিলাম যে দা হচ্ছে আর্টিকেল, ওয়ার্ল্ড হচ্ছে নাউন, আবার রেকর্ডও কি নাউন, বাট এই ওয়ার্ল্ডটা এখানে কি হিসেবে কাজ করেছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। ওকে, সো রেকর্ড চেয়েছে, দ্যাট মিনস রেকর্ড হচ্ছে কি নাউন হবে। সো আশা করি ব্রজেন দাসের যেই প্যাসেজটা ছিল এটা খুব সুন্দরভাবে বুঝার চেষ্টা করেছো এবং বুঝেছো আই থিঙ্ক, এবং এর মধ্যে যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি মুখে বলেছি, কিছু লিখে দিয়েছি, কোন কোন পার্টস অফ স্পিচগুলো। এখন আশা করি তোমরা এই ক্লাসগুলো করলে পার্টস অফ স্পিচগুলো খুব ইজিলি ধরতে পারবা। ঠিক আছে? ওকে, সো ধন্যবাদ। পার্ট 2 তে অনেক ধৈর্য নিয়ে তোমরা ক্লাসটা করেছো। সো তোমরা যারা এতক্ষণ ক্লাস করেছো আশা করি সবকিছু বুঝতে পেরেছো। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।